আসসালামু আলাইকুম। আজকে একটা সহজ এবং ছোট অধ্যায়ের এমসিকিউ সলভ করবো আমরা। সেজন্য এমসিকিউ অনেক কম, 15টা। অধ্যায়ের নাম হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, যেটা তোমার ক্লাস 9-10 অর্থাৎ সাধারণ গণিতের সপ্তম অধ্যায়। এই অধ্যায়টা তোমাদের খুব প্রিয়, কারণ তোমরা হচ্ছে উপপাদ্য না করে সম্পাদ্য করো। এবং আমি বলবো হচ্ছে সম্পাদ্যের এমসিকিউ আরো মজার, বুঝছো? কারণ এটা হচ্ছে অনেকটা উপপাদ্য এবং সম্পাদ্য মিক্সড। আসলে উপপাদ্য থেকেই মানে উপপাদ্যে যা শিখছি ওই জ্ঞানটা ইউজ করে হচ্ছে আমরা আহ, আঁকা আঁকি করি, ওটাই হচ্ছে সম্পাদ্য আর কি। তো ওইখানে ওই জিনিসটাই। তো আসলে হচ্ছে এটা সম্পাদ্যের এমসিকিউ না বলে এটাকে বলা উচিত উপপাদ্যের এমসিকিউ, অনেকটা ওইরকম। যাই হোক, তো এই অধ্যায় থেকে যে সবসময় এমসিকিউ আসে এরকম না, কিন্তু যা আসে অনেক মজার এমসিকিউ আসে এবং সহজ এমসিকিউ। তোমার তার জন্য যেমন উপপাদ্যের জ্ঞান লাগবে, সম্পাদ্যের জ্ঞানও লাগবে আর কি এখানে। আর চলো শুরু করি। তো প্রথম এমসিকিউটা দেখো। একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখানে তোমার চারটা জিনিস, চারটা কি আছে, ত্রিভুজের বাহু দেওয়া আছে। তোমাকে চারটায় চেক করে দেখা লাগবে কোন ক্ষেত্রে হয় আর কি। আচ্ছা দেখো, প্রথম ক্ষেত্রে নাও 2, 3, 4। তো এখানে অতিভুজ কোনটা হইতে পারে? অতিভুজ সবসময় বড়, সবচেয়ে বড়। অতিভুজ হচ্ছে সবসময় বড়, সবচেয়ে বড়। ত্রিভুজের তিনটা বাহু আছে, সবচেয়ে বড় বাহুটাই হবে কি অতিভুজ। আচ্ছা, মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এখন এখানে চারটা অপশন আছে, তুমি চেক করে দেখবা, একটু টাইম যাবে আর কি। কিন্তু আমরা যখন প্র্যাকটিস করতে থাকবো তুমি আসলে আইডিয়া করতে পারবা যে কোনটা আসলে হইতে পারে, ওইটা চেক করে দেখবা, ওটাই আনসার। আর যাই হোক, আমি এখন পুরোটা ব্যাখ্যা করতেছি। 2, 3, 4, তো এখানে 4 হচ্ছে সবচেয়ে বড়, তার মানে এটা অধিবুষ হইতে পারে। এখানে 3, 5, 7 এটা অধিবুষ হইতে পারে। তারপর এখানে 5, 12, 13 সবচেয়ে বড় হচ্ছে 13, তার মানে এটা। আর এখানে হচ্ছে এটা। তো আমাকে চেক করতে হবে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান 4 স্কোয়ার হয় কিনা। কারণ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তো 2 স্কোয়ার এক নম্বরে দেখো, এক নম্বরে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার হচ্ছে 4 যোগ 9 13, কিন্তু 4 স্কোয়ার হচ্ছে 16, অর্থাৎ এটা মিলতেছে না, তার মানে ক হবে না। তারপর খতে আসি। খতে আসতেছে 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9 যোগ 25 অর্থাৎ 34, আর 7 স্কোয়ার সমান 49। তো এটা মিলতেছে না, এটাও মিলতেছে না, তার মানে খ নাম্বারও হবে না। এবার আসি গ নাম্বারে। গ নাম্বারে দেখো 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। 5 স্কোয়ার মানে হচ্ছে 25, 12 স্কোয়ার মানে হচ্ছে 144, এটা হচ্ছে 169। আবার 13 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 169। এখন দেখো, এখানে 169, এখানে 169, অর্থাৎ আমি লিখতে পারবো 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার, অর্থাৎ আমার আনসার হচ্ছে এটা। যেহেতু এটা মিলে গেছে, তার মানে ঘ নাম্বারটা হবে না আর কি। এখন দেখো কোন কোন ক্ষেত্রে আসলে আমি দেখেই বুঝবো এটা সমকোণী ত্রিভুজ। এটা তুমি মনে রাখতে পারো চাইলে, মুখস্থ করার বিষয় না, কিন্তু তুমি যদি জিনিসটা যখন যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার এটা মনে থাকবে। আমরা সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে 3, 4, 5। আচ্ছা আমি আগে লিখি সমকোণী। সমকোণী ত্রিভুজের বাহু। সমকোণী ত্রিভুজের বাহু কি কি হইতে পারে? একটা হচ্ছে 3, 4, 5, তারপর ধরো আবার অথবা হইতে পারে 5, 12, 13। এই দুইটা সবচেয়ে বেশি কমন উদাহরণ। আর একটা আছে 15, 20, 25। 15, 20, 25, দেখো 20 স্কোয়ার মানে 20 স্কোয়ার মানে হচ্ছে 400, 15 স্কোয়ার মানে হচ্ছে 225, আর যোগ করলে 425, তার 25 স্কোয়ার মানে 425। তো আমার আরেকটা সহজ উদাহরণ হচ্ছে 15, 20, 25। এখন আচ্ছা এটাও ইংলিশে লিখি 3, 4, 5। এখন যদি তুমি এই সংখ্যাগুলোকে গুণ করতে থাকো, মানে প্রত্যেকটা সংখ্যাকে তুমি 2, 3, 4 দিয়ে গুণ করতে থাকো, সেগুলো সমকোণী ত্রিভুজ হবে। তার মানে হচ্ছে 6, 7 দুগুণে 8, 5 দুগুণে 10, এটাও সমকোণী ত্রিভুজ। তারপর 3 দিয়ে গুণ করো 9, 3 দিয়ে গুণ করো 12, 3 দিয়ে গুণ করো 15, এগুলো কিন্তু সমকোণী ত্রিভুজ। তুমি চেক করে দেখতে পারো আর কি। আর যাই হোক, এখন তারপর হচ্ছে এখানে তুমি 2 দিয়ে গুণ করো 10, 24, 26, এগুলো তুমি মিলাইতে পারো, বুঝছো? আচ্ছা যাই হোক, এখন আমরা পরবর্তী ধাপে চলে যাই।
এত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট কমন গুলো মনে রাখবা। কমন হচ্ছে সবচেয়ে বেশি এটা এবং এটা মনে রাখতে পারলে, এই যে হচ্ছে তুমি এই এমসিকিউ গুলো খুব দ্রুত করতে পারবা, তোমার চারটা চেক করা লাগবে না। আচ্ছা, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 3 এবং 8, তৃতীয় বাহু কত হইতে পারে? এখন আমাকে সবচেয়ে বেশি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা আমাকে জানা লাগবে, সেটা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রে, একটা ত্রিভুজে সবসময় সবসময় কি হবে, যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হবে। মানে হচ্ছে, আবার আরেকটা বিষয়, এটা যেমন হবে, তারপর আরেকটা বিষয় তোমাকে মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে, একটু দাঁড়াও, যে কোনো দুটি বাহুর বিয়োগফল, যে কোনো দুটি বাহুর বিয়োগফল বা পার্থক্য, আমি পার্থক্য লিখেছি, বিয়োগফল লিখি, বিয়োগফল বা পার্থক্য তৃতীয় বাহু থেকে ছোট হবে, তৃতীয় বাহু থেকে ছোট হবে আর কি। এখন এটা একই কথা, জাস্ট দুই ভাবে লিখছি, যাতে তুমি একটু দ্রুত চিন্তা করতে পারো। এটা হচ্ছে ত্রিভুজের সবসময় একটা ত্রিভুজের একটা বাহু অনেক বড়, বাকি দুটো ধরো ছোট, যতই ছোট হোক দুইটা যোগ করলে 3 নম্বর বাহু থেকে বড় হবে। আর পার্থক্য সবসময় কি হবে, তৃতীয় বাহু থেকে আবার ছোট হবে, সমান হইতে পারবে না, বুঝছো? এখন দেখো 3 আর 8 আছে, তো 3 যোগ 8 কত? 3 যোগ 8 হচ্ছে 11, আর 8 থেকে 3 গেলে কত? 5। এখন যখন আমার ত্রিভুজের দুইটা বাহু দেওয়া থাকবে, আমি একবার যোগ করবো একবার বিয়োগ করলাম। এখন কেন করছি দেখো, আর 3 নম্বর যেটা বাহু হবে সেটা 3 যোগ 8 এটার চেয়ে ছোট হবে, অর্থাৎ 11 এর চেয়ে ছোট হবে। তার মানে 11 হইতে পারবে না, কিন্তু 11 এর চেয়ে ছোট হবে, বুঝছো? তার মানে 11 এর ছোট, এটা আমরা বুঝছি। তারপর দেখো পার্থক্য কত, 8 থেকে 3 গেলে কত? 5। তার মানে 5 এর চেয়ে বড় হবে, তার মানে 5 এর চেয়ে বড়, অর্থাৎ 5 এর চেয়ে বড়। এভাবে আমরা হচ্ছে ত্রিভুজের 3 নম্বর বাহুটা কত হইতে পারে এটা বের করতে পারবো। এটা দশমিক হইতে পারে, সমস্যা নাই। আর দুইটা বাহু যোগ করব, দুইটা বাহু বিয়োগ করব, তো যোগফল এবং বিয়োগফল যে দুইটা পাবো তাদের মধ্যবর্তী কোনো সংখ্যা হবে। তো যোগফল কত? 11, বিয়োগফল হচ্ছে 5। তো 5 থেকে 11 এর মধ্যে কোনো সংখ্যা হবে, 5 এর ছোট হইতে পারবে না, 11 এর চেয়ে বড় হইতে পারবে না। আবার 5 এবং 11 ওটাও হইতে পারবে না, 5ও হইতে পারবে না, 11 হইতে পারবে না। তার মানে কত হইতে পারবে? 6, 7, 8, 9 এভাবে। তো কত অপশন আছে দেখো, 6 আছে, তার মানে 6 হইতে পারবে। 4, 5 এর চেয়ে ছোট, 4 হইতে পারবে না। তারপর দেখো 3, এটাও 5 এর চেয়ে ছোট, হতে পারবে না। আবার দেখো 11, 11 হচ্ছে যোগফলের সমান, তো যোগফলের সমান হতে পারবে না। 11 হচ্ছে 11 এর চেয়ে ছোট হতে হবে, 5 এর চেয়ে বড় হতে হবে, এটা হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে হতে পারবে না, বুঝছো? তো এইভাবে আমরা হচ্ছে এই প্রসেসে আমরা অঙ্কটা করতে পারবো, এবং এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা বারবার আসে, বুঝছো? এটা তোমার বারবার আসে, তোমাকে বলছে কোন দুটো ত্রিভুজ পসিবল, এটা আমরা এই কনসেপ্ট দিয়ে সহজে করে ফেলতে পারবো, বুঝছো? মেইন কনসেপ্ট হচ্ছে এটা, মেইন উপপাদ্য হচ্ছে এটা আর কি। এবারে দেখো নিচে কোন যুগল দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা সম্ভব। এখন সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে কি, সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটি বাহু সমান, দুটি বাহু সমান, যেহেতু দুটি বাহু সমান তাদের বিপরীত কোণগুলো সমান, তার মানে হচ্ছে দুইটা কোণ সমান। কিন্তু এখানে দেখো কোনো ক, খ, গ, ঘ কোথাও কিন্তু দুইটা কোণই সমান না। দেখো কনসেপ্টটা কোথায়, আমাকে 3 নম্বর কোণটা বের করতে হবে। একটা 70 একটা 40 হলে যোগফল কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, একটা 70 একটা 40, যোগফল কত? 110। বাকি থাকে কত? বাকি থাকে 70। তো বাকিটা হইতে পারে 70। আচ্ছা, একটা 63 একটা 34 কত হয়? যোগ করলে হবে 97, আর বাকি থাকবে 83, একটা হবে 83। আমার আসলে চেক করার দরকার নেই, আমি এখানে আনসার পাই গেছি। কেন পাই গেছি দেখো,
একটা 70, একটা 40 আর একটা 70। তো তার মানে দেখো এই 70 এবং এই 70 সমান, তার মানে আমি দুইটা কোণ সমান পাইছি। তো এটা কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তো পেয়ে গেছি, যেহেতু এটাই আনসার, এগুলো চেক করার দরকার নেই। তাও আমি তোমাকে চেক করে দিচ্ছি। একটা 36 একটা 74 যোগ করলে কত হয়? যোগ করলে হবে 110। তো বাকিটা কত? বাকিটা হচ্ছে 70। বাকিটা তোমার 70। একটা 40 একটা 50 যোগ করলে 90, বাকিটা হবে 90। তো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী, সমকোণী এবং বিষমবাহু। সমবাহু হবে না, বা সমদ্বিবাহু হবে না। আরগুলো কিন্তু কিছু বলা যাচ্ছে, আরগুলো হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজ। তো বুঝছো কিভাবে সমদ্বিবাহু ত্রিভুজ হবে? সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুইটা কোণ সমান হবে আর দুইটা বাহু সমান হবে। আচ্ছা, এবারে দেখো, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুটি কত হলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? স্থূলকোণী ত্রিভুজ মানে কি? একটা কোণ হবে, একটা কোণ 90 এর চেয়ে বড়। একটা কোণ যদি 90 এর চেয়ে বড় হয়, বাকি দুইটা কোণ মিলে, বাকি দুইটা কোণ আছে না, ওই দুইটা কোণ এবং এই কোণটা যোগ করে কি হবে? 180 হবে। তার মানে বাকি দুইটা কোণের যোগফল, বাকি দুটি কোণের যোগফল 90 এর ছোট হবে। যদি সমকোণী ত্রিভুজ হইতো তাহলে একটা 90, বাকি দুইটা মিলে 90। আর যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ হইতো প্রত্যেকটা 90 এর চেয়ে ছোট, কিন্তু যোগফল 90 এর চেয়ে বড়। আর যাই হোক, এখন এই ক্ষেত্রে দুইটা কোণের যোগফল 90 এর চেয়ে ছোট হবে। এখন একটা বিষয় দেখো, একটা কোণই হচ্ছে 90 এর চেয়ে বড়, বাকি দুইটা কোণ মিলেও 90 এর চেয়ে, মানে 90 টাচ করতে পারতেছে না, 90 এর চেয়ে কম হচ্ছে। এটা কি ত্রিভুজ সম্ভব? অবশ্যই সম্ভব। ত্রিভুজে এটা পসিবল, কিন্তু বাহুর ক্ষেত্রে পসিবল না। বাহুর ক্ষেত্রে তুমি যে কোনো দুইটা বাহু নাও, 3 নম্বর বাহু থেকে বড় হবে। কিন্তু একটা সরি একটা স্থূলকোণী ত্রিভুজে তুমি দুইটা কোণ নিলে, সেটা বাকি ওই দুইটা কোণ যোগ করলে ওই বাকি যে বড় কোণটা আছে তার চেয়ে যোগফল ছোট হবে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যোগফল সমান হবে। আর যাই হোক, এত কনসেপ্ট আর বলতেছি না এটা নিয়ে। এখন দেখো, আমার দেখতে হবে কোন দুটো যোগ করলে 90 এর ছোট হয়, এটা হচ্ছে আনসার। 30 এবং 60 যোগ করলে 90, যোগ করলে 90, তার মানে এটা হবে না, 90 এর সমান হইতে পারবে না, 90 এর চেয়ে ছোট হইতে হবে। 40 এবং 50 যোগ করলে 90, তার মানে এটাও সম্ভব না, দুইটাই হচ্ছে সমকোণী ত্রিভুজ। 45 যোগ করলে 90, তার মানে এটাও সম্ভব না। 50 আর 30 যোগ করলে 80, এটা কি? এটা হচ্ছে 90 এর ছোট। এটা যেহেতু 90 এর ছোট, তার মানে এটা হচ্ছে আমার আনসার, 4 নাম্বারটা। এবার দেখো, পিকিউআর আঁকার জন্য নিচের কোন তথ্যগুলো প্রয়োজন? অর্থাৎ আমাকে কি কি তথ্য দিলে আমি হচ্ছে কি আঁকতে পারবো, ত্রিভুজ আঁকতে পারবো। আমরা যখন সম্পাদ্য করছি আমরা জানি কি আমার 3টা বাহু দেওয়া থাকে, 3টা বাহু থেকে আমি ত্রিভুজ আঁকতে পারি। তো 3টা বাহু এখানেও দেওয়া আছে, এখানেও দেওয়া আছে। আচ্ছা, এটা গেল, তার মানে গ ঘ থেকে হবে, কিন্তু ক খ হবে না কেন? 3টা কোণ তো দেওয়া আছে। তো 3টা কোণ দেওয়া থাকে, তুমি কখনো ত্রিভুজ আঁকতে পারবে না। কেন পারবে না? দেখো, ধরো আমি একটা ত্রিভুজ আঁকলাম, একটা ছোট ত্রিভুজ আঁকলাম, একটা ছোট সমকোণী সমবাহু ত্রিভুজ। ধরো এটা 2 মিটার বাহু, এটাও 2 মিটার, এটাও 2 মিটার। আমি একটা বড় সমবাহু ত্রিভুজ আঁকলাম। ধরো এটা হচ্ছে 25, এটা 25, এটা 25। এখন দেখো এই কোণ কত? এটাও 60, এটাও 60, এটাও 60, আবার এটাও 60, এটাও 60 ডিগ্রি, এবং এটাও 60 ডিগ্রি। দুই ক্ষেত্রে দেখো কোণ সবগুলো 60 ডিগ্রি হচ্ছে। তাই না? আমি যদি তোমাকে বলি একটা ত্রিভুজ আঁকো যেখানে হচ্ছে প্রত্যেকটা কোণের মান 60, তো তুমি কি এটা আঁকবা নাকি এটা আঁকবা? তো তুমি ইচ্ছা মতো আঁকতে পারবা। তুমি সবগুলো বাহু 20 নিয়েও আঁকতে পারবা, সবগুলো বাহু 100 নিয়েও আঁকতে পারবা, যেটা হচ্ছে অসীম সংখ্যক। আমার কোনো লিমিট নাই, শুধুমাত্র কোণ দেওয়া থাকলে হবে না, একটা বাহু দেওয়া থাকতে হবে। ধরো 3টা কোণে দেওয়া আছে, তার মানে আমাকে মিনিমাম একটা বাহু দেওয়া থাকতে হবে। একটা বাহু যদি 2 বলে, তো বাকিগুলো আমি এঁকে ফেলতে পারবো, বাকিগুলো 2 করে হবে। আর যদি সমবাহু ত্রিভুজ না হয়, অন্য কিছু হবে, ওটা আঁকা যাবে। তার মানে এই দুটো কখনোই সম্ভব না। তো বাকি থাকে গ এবং ঘ। তো এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। দেখো, দুইটাতেই 3টা করে বাহু দেওয়া আছে। এখন আরেকটা চেক করবো আমরা। আমরা একটু আগে পড়ছি দুইটা বাহুর যোগফল সবসময় 3 নম্বর বাহু থেকে বড় হবে। 4 আর 7 যোগ করলে কত? 11। 4 আর 7 যোগ করলে হচ্ছে 11। তো 11 এটা কি? 11 এর সমান, মানে এই দুইটা বাহুর যোগফল পিয়ার এর সমান। এটা সম্ভব না, ছোট হইতে হবে, সমান হইতে পারবে না। বড় তো হইতে পারবে না, সমান হতে পারবে না। তার মানে এই গ নাম্বারও বাদ। বাকি থাকে কি? ঘ নাম্বার।
তো এটাই আনসার হবে। তাও চেক করে দেখি 6 আর 9 যোগ করলে কত? 15। তো 15 কি 12 থেকে বড়? অবশ্যই বড়। তারপর বিয়োগ করে দেখি, ধরো 12 থেকে 9 বিয়োগ করি 3। 3 কি 6 থেকে ছোট? হ্যাঁ ছোট। মিলতেছে। তুমি যেভাবে নাও না কেন এটা মিলবে। এটা হচ্ছে তোমার আনসার। এবার হচ্ছে একটি ত্রিভুজ আঁকার জন্য প্রয়োজন 2টা বাহু এবং এর অন্তর্ভুক্ত কোণ। অবশ্যই আমার ধরো 2টা বাহু দেওয়া আছে এবং একটা কোণ দেওয়া আছে, তো আমি ফিক্সড হয়ে গেল। তো বাকি বাহুটা এদিকে রাখতে হবে, আর কোনো উপায় নাই। তো আর কোনো উপায় না থাকা মানে হচ্ছে কি আমি ত্রিভুজ আঁকতে পারবো। আর উপায় থাকা মানে কি আমি অনেকগুলো ত্রিভুজ আঁকতে পারবো, বুঝছো? ধরো ধরো আমি একটা বাহু দিলাম, তোমাকে বলে এখানে ত্রিভুজ আঁকতে, তুমি ইচ্ছা মতো আঁকতে পারবা। তুমি চাইলে এখানে আঁকতে পারবা, তুমি চাইলে এখানে আঁকতে পারবা, তুমি চাইলে এখানে আঁকতে পারবা, মানে এরকম কিছু আঁকতে পারবা। তো এটার কোনো লিমিট নাই। তো ওটা আঁকা যাবে না। আমাকে এমন ভাবে আঁকতে হবে যে আমি একটার বেশি ত্রিভুজ আঁকতে পারবো না। তো আমাকে যখন একটা 2টা বাহু দেওয়া থাকবে, একটা কোণ দেওয়া থাকবে, আমি আর কোনো উপায় নেই। ধরো একটা বাহু দেওয়া থাকলে এত বড়, কোণ দেওয়া থাকলো, এবং এটাও বলে দিলে এটা এতটুকু। তোমার আর কোনো যাওয়ার উপায় আছে ত্রিভুজ আঁকার জন্য? তুমি আর কোনোভাবে এখানে ত্রিভুজ আঁকতে পারবা? একটা ত্রিভুজ আঁকতে পারবা, একটা আঁকছো। এটা হচ্ছে তোমার বিষয় আর কি। আর তোমাদের এটা যদি তোমার মুখস্থ থাকে তো আরো ভালো, কিন্তু আমি তোমাকে কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করতেছি আসলে কেন আমি এগুলো দিয়ে আঁকতে পারবো। কারণ আমার যাওয়ার উপায় নেই, আমার একটাই উপায় থাকলে আমি আঁকতে পারবো। কোনো উপায় না থাকলে আঁকতে পারবো না। আবার অনেকগুলো উপায় থাকলে আমি আঁকতে পারবো না। তো এটা হচ্ছে হবে 3টা বাহু দেওয়া থাকলে আঁকতে পারবো অবশ্যই। আমাকে 3টা বাহু দেওয়া থাকলে তো আমি ত্রিভুজ হয়ে গেল। আমি ত্রিভুজের 3টা বাহুর মান জানি। যেহেতু 3টা বাহুর মান জানি, আমি হচ্ছে ত্রিভুজের কোসাইন সূত্র ইউজ করে ত্রিভুজের কোণের মানগুলো বের করে ফেলতে পারবো, এবং হচ্ছে এগুলো ফিক্সড। একটাই ত্রিভুজ আমি আঁকতে পারবো, অন্য কোনো ধরনের ত্রিভুজ আমি আঁকতে পারবো না। এটা হচ্ছে বিষয় আর কি। বা আঁকলেও সবগুলো ত্রিভুজই সমান হবে। এবার হচ্ছে দুটি কোণ এবং কোণ সংলগ্ন একটি বাহু। দুটা কোণ মানে একটা বাহু দেওয়া আছে, এই 2টা কোণ দেওয়া আছে। তার কোনো উপায় আছে নাই। এটা যাইতে থাকবে যাইতে থাকবে যাইতে থাকবে যাইতে থাকবে, এক জায়গায় মিলে যাবে। আর কোনো উপায় নাই। তার মানে এই এটা দিলেও তোমার ত্রিভুজ আঁকা সম্ভব। তো ঘ হচ্ছে তোমার আনসার। এবার দেখো এফ ই জি এর মান কত? এফ ই জি বলতে তোমাকে এখানে বোঝাচ্ছে এফ ই জি এটা কত। এটা মেবি তোমার সম্পাদ্য থেকে আসছে, সম্পাদ্য একটা একটা চিত্রের বর্ণনা থাকে। তো এটা 35, এটা 30। এই বাহু এবং এই বাহু সমান বলছে। তো এটা 30 হলে এটা কত হবে? এটাও 30 হবে। এটা যদি এটা 30, এটা 30, তাহলে এটা কত? এটা হবে তোমার, সরি, এটা 30, এটা 30, যোগফল হচ্ছে 60। তো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। এই দুটো মিলে 60, বাকিটা হচ্ছে কত? 120। 120, এই হলো হচ্ছে 120। তো এটা যদি 120 হয়, এটা যদি তোমার 120 হয়, এটা কত হবে? এটা হবে 60। আরো সহজ হচ্ছে এই কোণটা হচ্ছে এই দুটো কোণের যোগফল। আচ্ছা, তারপর এটা 35, এটা 35 হবে। কেন হবে? একটু ভালো করে দেখো। এই বাহু সমান, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে তাদের বিপরীত কোণগুলো সমান। এটা 35, এটা 35, যোগফল কত? 70। তো এই দুইটা কোণের যোগফল হচ্ছে বাইরের কোণের সমান, তার মানে এটা হচ্ছে তোমার 70। একটা 70, একটা 60, যোগফল কত? 130। বাকি থাকে কত? 180 হওয়ার জন্য 50। তো আনসার হচ্ছে 50। এবার দেখো একটি রম্বস আঁকতে কতটি উপাত্তের প্রয়োজন? রম্বস আঁকতে আমার প্রথমত 4টা বাহুই সমান, তার মানে আমার একটা বাহুর দৈর্ঘ্য জানা লাগবে। অর্থাৎ 1 নম্বরে লাগবে আমার, ও এখন অনেক ছোট হয়ে গেছে। 1 নম্বরে লাগবে আমার বাহুর দৈর্ঘ্য। তারপর রম্বসের কোণ কিন্তু সমকোণ না, তার মানে কোণের মান জানা লাগবে। তো কোণ দুইটা দুই রকম। এখন আমাকে 2টা কোণের মান জানা লাগবে নাকি একটা কোণের মান জানা লাগবে, এটা হচ্ছে বিষয়। দেখো একটা রম্বসের ক্ষেত্রে এই কোণ এবং এই কোণ, সরি, এই কোণ এবং বিপরীত কোণ সমান। আবার এই কোণ এবং এই কোণের যোগফল হচ্ছে 180। তার মানে এটা যদি x হয়, এটা হবে 180 মাইনাস x, কারণ এই দুটো যোগ করে 180 হবে। তো আমার যদি একটা কোণের মান দেওয়া থাকে x, ধরো কোণের মান দেওয়া আছে 70, তো বাকিটা কত হবে? বাকিটা 110 হইতেই হবে। তার মানে আমাকে একটা কোণের মান দেওয়া থাকলে আমি 4টা কোণের মান বের করে ফেলতে পারবো। তো আমাকে দেওয়া লাগবে কি? একটা কোণের মান, কোণ, কোণের মান। তো বাহুর দৈর্ঘ্য কয়টা লাগবে? একটা লাগবে। কোণের মান কয়টা লাগবে? তাও একটা লাগবে। তো টোটাল আমার ইনফরমেশন কয়টা লাগবে? 2টা। অর্থাৎ আমাকে 2টা উপাত্ত দিলে আমি হচ্ছে রম্বসটা আঁকতে পারবো।
আর বর্গের ক্ষেত্রে কয়টা দেওয়া লাগবে? একটা, কারণ বর্গের ক্ষেত্রে আমি তো কোণ তো জানি 90, শুধুমাত্র বাহুর দৈর্ঘ্য জানলে আমি বর্গের বর্গ রাখতে পারবো আর কি। আচ্ছা দেখো, একটি সামন্তরিক আঁকতে কতটি নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন? এখন দেখো, সামন্তরিক আর রম্বসের কনসেপ্টটা ওই একই জিনিস। একটা কোণ জানলে আমি 4টা কোণই জেনে যাব। একটা সামন্তরিক আছে, আমাকে যদি এই কোণটা দেওয়া থাকে, এটা যদি এক্স হয়, এটা কত হবে? 180 মাইনাস এক্স। তো আমাকে কোণ দেওয়া লাগবে একটা কোণ আমাকে দেওয়া থাকা লাগবে। একটা কোণ দেওয়া থাকলে আমি 4টা কোণই বের করে ফেলতে পারবো কমপক্ষে। তো এখন একটা বিষয় দেখো, সামন্তরিকে কিন্তু আবার বাহু সবগুলো সমান না। এই বাহু এবং এই বাহু সমান, এই বাহু এবং এই বাহু সমান। অর্থাৎ আমাকে এই বাহুর মান দেওয়া থাকা লাগবে, কিন্তু এই বাহুর মান যদি বলো 10, তো এই বাহুর মান কত? ওটা তো আমি বের করতে পারবো না। ওটার জন্য আমাকে মান দেওয়া থাকতে হবে। মান দেওয়া থাকলে এটার মান দেওয়া লাগবে, তার মানে আমাকে 2টা বাহুর মান দিতে হবে। বাহু লাগবে 2টা। টোটাল তথ্য কয়টা লাগবে? 3টা আমার উপাত্ত লাগবে। আর যদি আমাকে আয়ত আঁকতে বলতো তখন কি হইতো? তখন আমার কোণের মানটা লাগতো না, কারণ কোণ সবগুলা 90। তো সেক্ষেত্রে আমি 2টা তথ্য দিয়ে বা উপাত্ত দিয়ে আমি আয়ত আঁকতে পারবো। তার মানে আমি একটা উপাত্ত দিয়ে বর্গ আঁকতে পারবো, 2টা উপাত্ত দিয়ে আমি রম্বস এবং আয়ত আঁকতে পারবো, এবং 3টা উপাত্ত দিয়ে আমি সামন্তরিক আঁকতে পারবো। এটা হচ্ছে তোমার আনসার। তো আমার যদি উপাত্ত যদি একটা থাকে, আমি আঁকতে পারবো বর্গ। 2টা থাকলে আমি আঁকতে পারবো আয়ত বা রম্বস। আর যদি আমার 3টা দেওয়া থাকে, আমি আঁকতে পারবো সামান্তরিক। বুঝছো? মুখস্থ করার কিছু না, বুঝার বিষয়। বুঝছো? আমি তাও একসাথে সব লিখে দিলাম। মুখস্থ করবো না, বুঝে বুঝে দেখবা কেন একটা, কেন 2টা, কেন 3টা। আমি তো ব্যাখ্যা করছি। আর যদি না বুঝো আরেকবার দেখো, রিপিট, আশা করি বুঝতে পারবা। এবার দেখো, শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচের কোনটা আঁকা সম্ভব? আর পরিসীমা দেওয়া থাকা মানে কি? 4টা বাহুর যোগফল দেওয়া থাকা। এখন 4টা বাহুর যোগফল থেকে আমি কি বের করব? একটা বাহুর মান বের করতে হবে। কার ক্ষেত্রে? রম্বসের ক্ষেত্রে, বর্গের ক্ষেত্রে। আমার যদি পরিসীমা দেওয়া থাকে, তো শুধুমাত্র তখন আমি বর্গ ও রম্বসের বাহু বের করা যাবে। কারণ 4টা বাহু সমান, ধরো পরিসীমা দেওয়া আছে 100, 4 দিয়ে ভাগ করে দিব, আমি কি পেয়ে যাব? বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। কিন্তু আয়ত বা সামান্তরিকের ক্ষেত্রে আমি পাবো না। কেন পাবো না? কারণ 2টা বাহু অসমান, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান না। তো সেক্ষেত্রে আমার 2টা আলাদা বলে দেওয়া লাগবে, নাহলে আমি পারবো না। তো আমার যদি পরিসীমা দেওয়া থাকে, শুধু আমি বর্গ এবং রম্বসের বাহু বের করতে পারবো, কিন্তু রম্বসের কোণ বের করতে পারবো না। কিন্তু রম্বসের কোণ বের করা যাবে না। যেহেতু রম্বসের কোণ আমি বের করতে পারতেছি না, তার মানে রম্বস আঁকতে পারবো না। তার মানে কাকে আঁকতে পারবো? আমি শুধুমাত্র বর্গকে আঁকতে পারবো। তো সবচেয়ে কম তথ্য দিয়ে আঁকা যাবে বর্গ। শুধুমাত্র একটা বাহুর দৈর্ঘ্য জানা থাকা লাগবে। একটা বাহুর দৈর্ঘ্য অথবা পরিসীমা একই কথা। একটা বাহু মানে তোমাকে সরাসরি একটা বাহুর মান দেওয়া আছে, আর পরিসীমা দেওয়া আছে মানে কি? তোমাকে বাহুকে 4 দিয়ে গুণ করে দেওয়া আছে। অর্থাৎ 4টা বাহুর যোগফল দেওয়া আছে। তুমি 4 দিয়ে ভাগ করবে, একটা বাহু পেয়ে গেছো। অর্থাৎ বর্গের ক্ষেত্রে একটা বাহু দেওয়া থাকা আর পরিসীমা দেওয়া থাকা একই কথা। আর রম্বসের ক্ষেত্রে পরিসীমা দেওয়া আছে আর কোণের মান দেওয়া আছে, তাহলে তুমি আঁকতে পারবা। কারণ রম্বসের প্রত্যেকটা বাহু সমান, শুধুমাত্র কোণ সমান না। এবার দেখো, নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কতটি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন হয়? অর্থাৎ আমি ধরো যে কোনো একটা র্যান্ডম চতুর্ভুজ আঁকবো, আমার কয়টি উপাত্ত লাগবে আর কি। এখন দেখো, আমি ধরো আমার কাছে এখন 4টা বাহু, এখন ধরো আমি আঁকবো এমন একটা চতুর্ভুজ যার 4টা বাহুর মানে আমি জানি না, এটা বর্গ না সামন্তরিক কিছু জানি না। তার মানে আমাকে 4টা বাহুর মান দেওয়া লাগবে। তো তার মানে আমাকে প্রথমেই বাহু দিতে হবে 4টা, নাহলে আমি আঁকতে পারবো না। আমাকে তো বলেই না এটা কোন ধরনের চতুর্ভুজ। তো 4টা বাহু ভিন্ন হইতে পারে, তো 4টা বাহুর মান আমাকে দেওয়া থাকা লাগবে। এখন দেওয়া দেওয়া দিল, তো আমি একটা বাহু আঁকলাম, দিলাম। এখন এটা আঁকার পর বাকি আরেকটা বাহু আমি এটার উপরে আঁকবো। ধরো এটা পাশের বাহু দেওয়া আছে। এখন পাশের বাহু সবুজটা ধরো আমার দেওয়া আছে। এখন পাশের বাহু দেওয়া আছে, এটা
কোন দিকে, এটা কি এইদিকে নাকি এইদিকে নাকি এইদিকে, কোনোটাকে আমাকে বলে নাই। তো আমাকে কি দেওয়া থাকবে, আমাকে কোণ দেওয়া লাগবে, একটা কোণ বলা লাগবে। তো আমাকে একটা কোণ বলা লাগতেছে এখানে, কোণ একটা আপাতত আপাতত লাগতেছে, আর লাগতেছে কিনা আমি চেক করব পরে। তো আমি প্রথমটা আঁকলাম, তারপর হচ্ছে ধরো কোণটাও দিলাম, এই একটা কোণ। তারপর হচ্ছে আমি একটা বাহু দেওয়া ছিল ওটা আঁকলাম। এখন আমি কি করব, এখন আমার আরো দুইটা বাহু আছে। আমি একটা কাজ করব, এইখান থেকে একটা বাহু নিয়ে বৃত্তচাপ আঁকবো, এখান থেকে একটা বাহু নিয়ে বৃত্তচাপ আঁকবো, তার মানে এখানে মিলে যাবে। তো আমার কি কোণ লাগতেছে, লাগতেছে না। আর এটা একটা রম্বস, সরি সামান্তরিক হয়ে গেছে। আমি অন্য একটা আঁকার চেষ্টা করি। তো এখানে একটা আঁকলাম, এখান থেকে এখানে একটা আঁকলাম, এখান থেকে এখানে একটা আঁকলাম। তো এখান থেকে একটা কি হয়ে গেছে, চতুর্ভুজ হয়ে গেছে। তার মানে আমাকে একটা কোণ লাগতেছে, চারটা বাহুর মান লাগতেছে। অর্থাৎ টোটাল 5টা তথ্য আমার লাগতেছে। অর্থাৎ আমাকে 5টা স্বতন্ত্র উপাত্ত দিলেই আমি সেই ক্ষেত্রে একটা চতুর্ভুজ আঁকতে পারবো। আচ্ছা দেখো, এখন শুধুমাত্র দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোণটি আঁকা সম্ভব। এখন দেখো, দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমি বর্গ আঁকতে পারবো, কারণ বর্গের প্রত্যেকটা বাহুই সমান। তো বর্গ অপশনে নাই। এখন দেখো, দুইটা বাহু বলছে যে দুটো বাহু ভিন্ন। এখন রম্বসের ক্ষেত্রে আমি দুইটা বাহু দেওয়া থাকলে, দুইটা বাহু দেওয়া থাকে আর একটা বাহু দেওয়া থাকে একই কথা, কারণ প্রতিটা বাহুই সমান। কিন্তু রম্বসের ক্ষেত্রে আমার কোণ লাগবে। এখন দেখো, এখানে আমার কোণ লাগবে, সামান্তরিকের ক্ষেত্রে আমার কোণ লাগবে। আর ট্রাপিজিয়ামে তো আমার চারটা বাহুই অসমান হইতে পারে, জাস্ট দুইটা বাহু সমান্তরাল। ট্রাপিজিয়ামের শর্ত কি, দুইটা বাহু সমান্তরাল, আর কোনো শর্ত নাই। তো চারটা বাহু অসমান হইতে পারে, আমি তো আঁকতে পারবো না। তো বাকি থাকে আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া থাকলে আমি আয়তক্ষেত্র আঁকতে পারি। আমি তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে অনেক অঙ্ক করছি, তাই না? তো এটা কিভাবে বলা যায়, আমাকে যদি একটা বাহু দেওয়া, দুইটা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে, আমি সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারি না। কেন? কারণ আমি সামান্তরিক আঁকতে পারবো না, আমাকে কোণ দেওয়া থাকা লাগবে। কিন্তু যখন আমাকে আয়তক্ষেত্র আঁকতে যাব, আমি জানি প্রত্যেকটা কোণ 90, তো আমি কোণ তো জানি, আমাকে তো বলে দেওয়া লাগবে না, আমাকে আয়ত বলে দিছে। তো আমার দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য ও প্রস্থ দেওয়া থাকলে আমি হচ্ছে কি আঁকতে পারবো, আমি আয়ত আঁকতে পারবো। এগুলো তো আঁকা সম্ভব না, কারণ এগুলোর ক্ষেত্রে আমার কোণ লাগবে। তো আয়তের ক্ষেত্রে আমি আঁকতে পারবো। পরিসীমা ও একটি কোণের মান জানা প্রয়োজন কোণটি আঁকতে। এখন আমি জানি হচ্ছে পরিসীমা দেওয়া থাকলে আমি কি আঁকতে পারবো, আমি হচ্ছে বর্গ আঁকতে পারবো। এখন কোণের মান জানা থাকা প্রয়োজন কার ক্ষেত্রে? তো বর্গের ক্ষেত্রে কি আমার কোণের মান জানা থাকা প্রয়োজন? প্রয়োজন নাই। যেহেতু কোণের মান কথা বলছে, তার মানে বর্গ হবে না, তাহলে কোণ লাগবে। এখন ধরুন পরিসীমা জানা থাকলে আমি কি পারবো, আমি রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। একটা বাহুর দৈর্ঘ্য বের করার মানে কি, চারটা বাহুর দৈর্ঘ্য আমি বের করতে পারবো, চারটা বাহুই সমান। আবার যেহেতু কোণ আছে, আবার যেহেতু কোণও দেওয়া আছে, কোণও দেওয়া থাকলে কোণ যদি আমার দেওয়া থাকে, তার মানে আমি রম্বসটা আঁকতে পারবো। রম্বস আঁকতে পারবো, তার মানে পরিসীমা দেওয়া থাকলে হয় বর্গ না রম্বস আঁকতে পারবো। পরিসীমা দেওয়া আছে, কোণ দেওয়া নেই, সেক্ষেত্রে বর্গ আঁকা যাবে শুধুমাত্র। আর পরিসীমা দেওয়া আছে, কোণ দেওয়া আছে, সেক্ষেত্রে আমি রম্বস আঁকতে পারবো। তো পরিসীমা বললো, কোণও বলে দিল, কোণ বলে দিল ধর একটা কোণ 60, তো বাকিটা কোণ 120, সেক্ষেত্রে আমি বর্গ আঁকতে পারবো না, কারণ বর্গের কোণ তো 60 হইতে পারবে না। তো এক্ষেত্রে বর্গ বাদ, আয়তক্ষেত্র বাদ, কারণ পরিসীমা থেকে তো দৈর্ঘ্য এবং প্রস্থ বের করা যাবে না, দৈর্ঘ্য বা প্রস্থ যেকোনো একটা দেওয়া থাকতে হবে, সামান্তরিক তো সম্ভবই না। তাহলে বাকি থাকে শুধু রম্বস। তো রম্বস তো কেন বললাম? আচ্ছা, এবার দেখো, পরিসীমা ও একটি, আচ্ছা এটা তো ঠিক করলাম। এখন একটি রম্বস আঁকা যাবে যদি একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে। আচ্ছা, একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কি রম্বস আঁকা সম্ভব? কখনোই সম্ভব না, কোণের মান দেওয়া থাকা লাগবে। তো এটা পসিবল না। একটি বাহু একটি কোণ দেওয়া থাকলে রম্বস পসিবল? হ্যাঁ, অবশ্যই পসিবল। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট, একটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে পসিবল কিনা? হ্যাঁ, পসিবল। কেন পসিবল? কারণ হচ্ছে জিনিসটাতে দেখো, একটা রম্বস থাকে হচ্ছে এইভাবে, একটা রম্বস, একটা কর্ণ, ধরো এটা আছে, এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 90। তোমাকে ধরো এই বাহু দেওয়া আছে এ, একটা কর্ণ দেওয়া আছে
ধরো 2b, মানে ধরো এই কর্ণটা তোমার দেওয়া আছে 2b, এটা যদি 2b হয়, এইটুকু কত, এইটুকু হচ্ছে b, এটুকু যদি b হয় তুমি কি করতে পারবা, তুমি হচ্ছে এটা বের করতে পারবা কিভাবে, পিথাগোরাস দিয়ে। এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ, যদি পিথাগোরাস দিয়ে আঁকতে পারো তার মানে দেখো এখানে তুমি কি আঁকতে পারবা, এখানে হচ্ছে এটার দৈর্ঘ্য বের করতে পারবা √b² মাইনাস a², সরি উল্টা বলছি, a² মাইনাস b², এখানে এটাও ত্রিভুজ a² মাইনাস b², অর্থাৎ আমি ত্রিভুজের 3টে বাহু পেয়ে যাচ্ছি। তার মানে আমি কি পাচ্ছি, আমি আসলে এই ত্রিভুজটা আঁকতে পারবো। তো এরকম প্রত্যেকটা ত্রিভুজের সমান, তো আমি 4টা ত্রিভুজ আঁকতে পারবো, 4টা ত্রিভুজ আঁকলে রম্বসটা হয়ে যাবে। এবার চিন্তা করতে পারো, আর একটা চিন্তা করতে পারো, আমি যেহেতু এই একটা জানি, এখান থেকে এইটুকু বের করছি, আবার এই পুরোটা হচ্ছে এইটুকু ডাবল, কর্ণ হচ্ছে কি করে অর্ধেক করে ফেলে একে অপরকে, যেখানে ছেদ করে এই পয়েন্টে তারা অর্ধেক হয়ে যায়। তার মানে আমি এই পুরো কর্ণটাও পেয়ে গেছি, এটাও পাইছি, এটাও পাইছি। আঁকা সম্ভব, ইজিলি সম্ভব। কেন সম্ভব, অনেকভাবে আঁকা যায় আসলে রম্বস। তুমি সম্পাদ্য বলে তখন হচ্ছে বুঝবা ইজিলি সম্ভব। একটা লাইন আঁকবা, তো এটা হচ্ছে এই মাঝখানে কর্ণটা, এখানে হচ্ছে কি মধ্যবিন্দু আঁকবা, তারপর এইটুকু হচ্ছে এখানে লম্বা আঁকবা, আবার এইটুকু হচ্ছে নিচে আঁকবা, এটা হচ্ছে তোমার রম্বস হয়ে গেছে। বুঝছো, ইজিলি পসিবল। তো এই ক্ষেত্রেও পসিবল। তো এই ক্ষেত্রে আসলে ইনডিরেক্টলি মানে ভেতরেই কোণের মান দেওয়া থাকে, আমরা কোণ নিয়ে কাজ করি না, কিন্তু এই তথ্যের মধ্যে কোণ বের করা যাবে। আমি যখন ত্রিভুজ আঁকতে পারছি, আমি কোণগুলো বের করতে পারবো না, পারবো। তোমরা হয়তো পরের ক্লাসে শিখবা ইন্টারমিডিয়েটে গিয়ে যে কোণের মান কিভাবে বের করে, কিন্তু বের করা সম্ভব আর কি। শুধুমাত্র এই ক্ষেত্রে তোমার রম্বস আঁকতে পারবে না। তো তোমার মনে হইতে পারে যে 2 নম্বর কোশ্চেনটা, 2 নম্বর বিষয়টা তো আমি বুঝতেছি না, যে এটা আমার লেভেলের হয়তো হচ্ছে না। তখন কি করব, তখন আমি করব হচ্ছে, আমি বুঝতেছি 1 নম্বর কখনোই হবে না, 1 নম্বরে কখনোই হবে না, কারণ আমাকে কোণের মান দেওয়া থাকা লাগবে। শুধু বাহু দিয়ে আমি আঁকতে পারবো না, কর্ণ দিয়ে আঁকতে পারতেও পারি, না পারতে পারি, ধরে নি, কিন্তু শুধু একটা বাহু দেওয়া আছে, আমি রম্বস কখনো আঁকতে পারবো না, তার মানে 1 নম্বর হবে না। যেহেতু 1 হবে না, তার মানে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, আনসার হচ্ছে 2। তুমি এভাবে করতে পারো। আর হচ্ছে আমি তো ব্যাখ্যা করলাম কেন 2 নম্বরটা হবে। আচ্ছা, এবার আমরা পরবর্তীতে যাই। আমাদের লাস্ট কোয়েশ্চেন, একটা সামান্তরিকের অঙ্কন করার জন্য প্রয়োজন, একটা সামান্তরিক অঙ্কন করার জন্য আমি কি কি প্রয়োজন, দেখি এটা একটু সলভ করতো। আচ্ছা, একটা সামান্তরিক অঙ্কন করার জন্য আমার কি প্রয়োজন, দুটি কর্ণের দৈর্ঘ্য এবং এদের অন্তর্ভুক্ত কোণ। আচ্ছা, এটা পরে দেখতেছি। একটা বাহু এবং দুটি কর্ণ, আচ্ছা এটাও মানলাম। দুটি বাহু এবং একটি কোণ, এটাকে আঁকা যাবে অবশ্যই। দুটো বাহু আছে, দেওয়া আছে, এক কোণ দেওয়া আছে, এখন আমি আঁকলাম, তো আমি আঁকতে পারবো, এটা তো একেবারে সহজ। এখন দেখো, একটি বাহু এবং দুটি কর্ণ দেওয়া থাকলে আঁকা যাবে কিনা চিন্তা করি। তো একটা বাহু দেওয়া আছে, দুটো কর্ণ দেওয়া আছে, তো দুটো কর্ণ দেওয়া একটা সামান্তরিক কি হয়, কিভাবে হয়, একটা সামান্তরিক এভাবে হয়। এখন একটা বাহু দেওয়া আছে মানে কি, আমার ধরো এটা দেওয়া আছে, এই বাহু দেওয়া আছে মানে এটা দেওয়া আছে। এখন দুইটা কর্ণই তোমার দেওয়া আছে বললো, কোথায়, 2 নম্বরে। তো ধরো তার মানে আমার এটুকু দেওয়া আছে, এটুকু দেওয়া আছে মানে কি, আমার এটুকু দেওয়া আছে কেন, এইটা সামান্তরিক হোক, রম্বস হোক, আয়ত হোক, বর্গ হোক, এই পয়েন্টে কর্ণগুলা অর্ধেক হয়ে যাবে। তার মানে পুরোটা পুরোটা দেওয়া আছে মানে আমি অর্ধেক বের করতে পারবো। তো বুঝলাম। এরপর দেখো, এখান থেকে এতটুকু দেওয়া আছে, তার মানে কি এইটুকু তোমার দেওয়া আছে, ধরো এটা তোমাকে 10 বললো, তার মানে এটা 5, তুমি বের করে ফেলতে পারতেছো, তোমার আর কিছু বলা লাগতেছে না, তুমি তো বৈশিষ্ট্য জানো। এখন যেহেতু আমি এই ত্রিভুজের এই 3টা বাহু জেনে গেছি, আমি এটাও পারবো আঁকতে, এটাও পারবো আঁকতে, এটাও পারবো আঁকতে। অনেক ঝামেলা হবে কিন্তু আঁকতে তো পারবো, পসিবল তো। আমাকে বলতে সম্ভব কিনা, তার মানে এই ক্ষেত্রে আমি আঁকতে পারতেছি। জাস্ট এটা মাথায় রাখবা, চতুর একটা মানে রম্বস, আয়ত, বর্গ, সামান্তরিক, এই ক্ষেত্রে আমি 4টা ত্রিভুজ হবে কর্ণ আঁকলে, একটা ত্রিভুজ আঁকতে পারলে পুরো পুরো মানে চতুর্ভুজ আঁকতে পারবো এই 4টা ক্ষেত্রে, বর্গ, আয়ত, রম্বস এবং হচ্ছে সামান্তরিক। তো বর্গ তো একেবারে ইজি, একটা বাহু দেওয়া থাকলে আর কোনো কাহিনী নেই, শেষ। যাই হোক, কর্ণ দেওয়া থাকলে আমি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো বর্গের ক্ষেত্রে। আর হচ্ছে এখন দেখো 1 নাম্বার, দুটি কর্ণের দৈর্ঘ্য এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, একই কথা। কিভাবে একই কথা দেখো,
আমি আবার আর কি জিনিসটা একটা সামুদ্রিক আছে, আমাকে বলছে দুটি কর্ণ দেওয়া আছে। দুটি কর্ণ দেওয়া আছে মানে হচ্ছে আমাকে এই কর্ণটা দেওয়া আছে, তার মানে তার অর্থকে আমি বের করতে পারবো, বের করলাম। তারপর আমি আসলে দেখবো হচ্ছে আমি ত্রিভুজ আঁকতে পারতেছি কিনা। ত্রিভুজ আঁকতে পারলে আমি এই ভিতরে একটা ত্রিভুজ আঁকতে পারলে বাকি চারটা আঁকতে পারবো, এবং কি হবে, আমি ওই চতুর্ভুজ আঁকতে পারবো আর কি। তো যেহেতু এই এই কর্ণটা দেওয়া আছে, তার মানে তার অর্ধেক আমি পারি। এর কর্ণ দেওয়া আছে কেন বুঝলাম, এখানে দুইটা কর্ণ দেওয়া আছে বলছে, তো যেহেতু পুরোটা দেওয়া আছে আমি অর্ধেক বের করতে পারবো, করলাম। তারপর বলছে এখন এই দুইটা নিয়ে তো ত্রিভুজ আঁকা সম্ভব না, এখন এদের অন্তর্ভুক্ত কোণ বলছে। তো অন্তর্ভুক্ত কোণ মানে হয় এটা দেওয়া আছে না এটা দেওয়া আছে, একই তো কথা। কারণ এটা যদি 70 হয় এটা হবে 110, মানে দুটো যোগফল 180 হবে। একটা দেওয়া থাকলে আরেকটা কোণ দেওয়া থাকবে, কিন্তু এখানে তাদের অন্তর্ভুক্ত কোণ 90 হবে না, কিন্তু অন্য একটা কিছু হবে। তাহলে এখানে যা হবে, আচ্ছা যাই হোক পরে বলতেছি। এটা ধরো দেওয়া আছে, তো দুইটা বাহু আমি জানি, এই কোণটা জানি, তার মানে আমি এই ত্রিভুজ আঁকতে পারবো না। যেহেতু আমি এই ত্রিভুজ আঁকতে পারবো, তার মানে আমি এটাও আঁকতে পারবো, এটা পারবো, এটা পারবো, তার মানে আমি সামুদ্রিকটা আঁকতে পারবো। জিনিসটা বুঝছো? আমি এই কোয়েশ্চেনে অনেক কিছু কথা বলছি, তোমার হয়তো মাথার উপর দিয়ে যেতে পারে। আস্তে আস্তে মাথা ঠান্ডা রেখে রিপ্লাই করে দেখো, ইজিলি বুঝবা। এবং মজার একটা জিনিস যে আসলে আমি আঁকতে পারতেছি কিনা, আমাকে এই তথ্যগুলো দিচ্ছে, আমি তথ্যগুলো নিয়ে একটা কাজ করব। ধরো অনেকটা হইতে পারে তুমি একটা কাজ করতে গেছো, তোমাকে ইনফরমেশন দেওয়া আছে কিন্তু তুমি সরাসরি কি করে বুঝতেছো না। এক মানে ওয়ান স্টেপ আগাচ্ছ, একটু একটু দেখতেছো, একটা পাজল মিলাচ্ছ, এটা হচ্ছে অনেকটা পাজল মিলানোর মতো। তো আমার পাজল মিলে গেছে, তো আমি এই ক্ষেত্রে তোমার আঁকতে পারতেছি কেন। আবার বলি, এই কর্ণ দেওয়া আছে, তার মানে এতটুকু দেওয়া আছে, মানে এইটুকু তো তার অর্ধেক, এটাকে অর্ধেক করলে এটা। কারণ এই পয়েন্টটা যেখানে কর্ণ দুইটা ছেদ করে, তাহলে কি করে, কর্ণ দুইটা দুই ভাগ হয়ে যায়। তো পুরোটা জানলে আমি তার অর্ধেক জানি, পুরোটা 20 হলে অর্ধেক 10 হবে। এটা জানলে আমি অর্ধেক জানি, তার মানে আমি এই বাহু এবং এই বাহু জেনে যাচ্ছি। তো দুটো বাহু জানা থাকলে তো আমি ত্রিভুজ আঁকতে পারতেছি না, তো আমাকে আরেকটা কিছু জানা থাকা লাগবে, হয় বাহুটা নাহলে কোনটা। তো বাহুটা দেওয়া আছে এখানে, এই যে এই বাহুটা দেওয়া আছে 2 নম্বরে, আর 1 নম্বরে দেওয়া আছে এই কোনটা। তো দুই ক্ষেত্রে আমি ত্রিভুজ আঁকতে পারবো, তার মানে দুই ক্ষেত্রে আমি সামান্তরিক আঁকতে পারবো। আর 3 নম্বরটা একেবারে ইজি, দুইটা বাহু একটা কোণ, দুটো বাহু একটা কোণ, তার মানে সামান্তরিক এনমে আঁকা যাবে, এটা তো আমরা আগে পড়ছি। তো আনসার হচ্ছে এটা। এটা একটা বোর্ড কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটা সলভ করতে গিয়ে আমি প্রায় 5-6 মিনিট মনে হয় কথা বলছি। তো পরীক্ষাতে তুমি এত টাইম দিবা না, কিন্তু এটা বুঝতে পারো তোমার অনেক ভালো লাগবে, এটা মজার একটা বিষয় আর কি। আর যাই হোক, আমার ক্লাস হচ্ছে এখানেই শেষ আর কি। আর এত বেশি কিছু বলার নেই, অনেক মানে অনেক রিপিটেড কোয়েশ্চেন দেখছো। তো এই কনসেপ্টটা হচ্ছে এখান থেকে আসবে, যে তুমি আঁকতে পারতেছো কিনা। এই ব্যবহারিক জ্যামিতির এমসিকিউর মূল কথাই হচ্ছে আমি আঁকতে পারবো কিনা, বা কোনটা নিলে আমি আঁকতে পারবো, একই কথাই। মানে মূল কথা হচ্ছে আঁকা যাবে কিনা, আমার ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশন গুলো দেওয়া থাকলে আঁকা যাবে কিনা, বা আঁকতে চাইলে আমার কি কি ইনফরমেশন লাগবে। এটাই হচ্ছে এই অধ্যায়ের মূল বিষয় আর কি, এমসিকিউ। তো আশা করি ক্লাসটা বুঝতে পারছো। আর একটু ভালোভাবে পড়বা, যখন সম্পাদ্য করবা, যখন উপপাদ্য করবা, বিশেষ করে যখন সম্পাদ্য করবা, তোমার কয়টা তথ্য দেওয়া আছে, ওই তথ্য দিয়ে তুমি আঁকতে পারতেছো কিনা খেয়াল রাখবা। তোমাকে তোমাকে কয়টা তথ্য দেওয়া আছে, এবং তুমি ওই সব তথ্য ব্যবহার করে কি আঁকতেছো, এটা একটু খেয়াল করবা। তোমার আঁকাও সহজ হবে, এটা তুমি মুখস্থ, মানে মুখস্থ করা লাগবে না, তুমি বুঝবা, আর এমসিকিউ তেমনি পারবা। তো আজকে ক্লাস এখানে শেষ। আহ, এই ক্লাসের স্লাইড তোমার ডেসক্রিপশনে থাকবে ইউটিউবের। আর হচ্ছে, আর অন্য অন্য অধ্যায়ের এমসিকিউ গুলা বা অন্য অন্য সাবজেক্টের এমসিকিউ ক্লাস তোমরা তো আমাদের এসবি স্কুলের চ্যানেলে পাবা। আর হচ্ছে কি, আর যে কোনো টপিকে যদি তোমার যদি ক্লাস দরকার হয়, তোমরা আমাদের পেজে বলতে পারো, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে রাখবা এসবি স্কুলের, আর যেটা ডেসক্রিপশন লিঙ্কে পাবা, আর হচ্ছে ইউটিউবে কমেন্ট করে জানাতে পারো আর কি। আর যদি ক্লাস ভালো লাগে, তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারো। তো আজকের ক্লাস এখানে শেষ। আল্লাহ হাফেজ।